আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি নাজনীনা সুলতানা দিদির সঙ্গে। উনি নদিয়া করিমপুর থেকে এসেছেন। ওনার কথা, উনি ছোটোবেলা থেকে বেড়ে ওঠা থেকে এখন পর্যন্ত ওনার কথাগুলো উনি নিজে আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানাবেন। যে দিদি, আপনি কোথা থেকে এসেছেন এবং কেন লেখালেখির সঙ্গে আপনি জড়িয়ে পড়েছেন বা আপনি জীবনযাপন করেন লেখালেখির সঙ্গে, সেটা যদি আমাদের দর্শকদেরকে বলেন। প্রথমেই আলোক পত্রিকা চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাকে আমি জানাই আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমি নাজনীনা সুলতানা, আজকে এখানে এসেছি আমি নদিয়ার করিমপুর থেকে। নদিয়ার জেলার করিমপুর থানার বারবাকপুর বলে একটা গ্রাম, যদিও আমার জন্মস্থান বরভাঙা। তো আমি বারবাকপুর এখন বিবাহ সূত্রে ওখানকার বাসিন্দা এবং ওখান থেকে এসেছি। তো আমার লেখালেখিটা শুরু আমাদের যে ফ্যামিলি বা আমাদের যে পরিবার, আমাদের পরিবারের ওনারা বলতে আমার যিনি বড় অব্বু ছিলেন আনিসুর রহমান, উনি শিক্ষিত এবং একটা হাই স্কুলের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তো উনি ছোটোবেলা থেকে দেখতাম যে উনি লেখেন। ওনার একটা কাপড় গ্রন্থ বেরিয়েছিল কালী খালির কান্না। তো উনি আমাকে এতটাই ভালোবাসতেন যে কবিতাগুলো বলতেন বা লিখতেন সব প্রথমে আমাকে শোনাতেন। আচ্ছা। তো আমি শুনে শুনে, তখন থেকে আমি খুব ছোটো, তো শুনে শুনে আমার ইচ্ছে হতো যে আমি বড় হলে আমি এইভাবে লিখব। তারপরে যখন আমি হাই স্কুলে ভর্তি হই নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে, ওখানে স্পন্দন বলে একটা পত্রিকা প্রকাশ হতো স্কুল থেকে। তো আমি প্রথম ওই স্পন্দনেই লেখা দিই। আমি যখন ক্লাস 6-এ পড়ি, সেটাই আমার প্রথম কবিতা। কবিতা ঠিক মনে পড়ছে না, তবে গল্প আদরের মিনি বলে একটা গল্প, একটা বেড়ালকে নিয়ে লিখেছিলাম। তো ওই গল্পটাই প্রথম। আমার প্রথম গল্পটা লেখার একটা উদ্দেশ্য ছিল, যখন ওই বইটা বের হবে পত্রিকাটা, তখন সেই পত্রিকার নতুন বইয়ের সঙ্গে সঙ্গে আমার নামটা থাকবে, সেই নামটা সবাই পড়বে, গল্পটা সবাই পড়বে, তাতে সবাই যেরকম আনন্দ পাবে তার থেকে বেশি আনন্দ আমার মানে হয়েছিল। হ্যাঁ। আর সেটা অনুভব করে আমি আরও লেখাটা দিয়েছিলাম, যে সবাই মানে আগের বছরের পত্রিকাগুলো দেখতাম, যেসব দিদিদের লেখা বা দাদা ভাইদের লেখা ছিল, তো ওগুলো পড়ে তখন মনে হতো আমারও যদি একটা লেখাই বইয়ে থাকতো। আপনার এই গল্পটা যখন আপনার বেরিয়েছিল, হ্যাঁ প্রথম মানে যেটা ক্লাস 6-এ, সেটার অনুভূতি আপনার মানে পরিবারের সদস্যদের কেমন লেগেছিল? ওটা যখন বেরিয়েছে আপনার লেখা, আপনি 6-এ পড়েই আপনার লেখা বেরিয়ে গেছে, সেইটা অনুভূতিটা যদি আপনার পরিবারের লোক, যে আপনার তো অনুভূতির কথা শুনলাম যে খুব ভালো লেগেছে, যে সবাই দেখবে, আমি ক্লাস 6-এ পড়লেও আমিও লিখতে পারি, এটা সত্যিই একটা আলাদা আনন্দ হয়, অনুভূতি হয়। এখানে কথা বলে দিই, আমার ছেলে এবং মেয়ে, আমার মেয়ে যখন ক্লাস 3-তে পড়ে, ও এবার মাধ্যমিক দেবে, তো ও ক্লাস 2 থেকে কিন্তু লিখছে। আমাকে লেখা দেখে ও একটা ওই রকম সেম অনুভূতি জন্মেছে। ও ক্লাস 3 থেকে লেখা শুরু করেছে। খুব ভালো। আবার আমার ছেলেও দেখছি গল্পের প্রতি ইন্টারেস্ট, বলছে মা আমি একটা ভূতের গল্প লিখি। বলছি লেখো। আমার ছেলেও ক্লাস 3-তে পড়ে। তো ওদের গল্প পরে তো প্রকাশ করবেন? অবশ্যই করবো। এখনই না, ওরা মানে লিখছে, ওদের বলেছি যে পড়াটা আগে, তোমরা আগে পড়াটা। আমি যেরকম পড়াশোনা কমপ্লিট করে চাকরি পাওয়ার পর একটা স্বাধীন জীবন পেয়েছি, তারপরে এখন আমি লিখছি, সময় পেয়েছি। তো ওদের বলছি তোমরা এরকম বড় হও না, লেখাটা অবশ্যই চালিয়ে দাও। আমার মতো ডায়েরি বন্ধ করে ডায়েরি পাতাতেই রেখে দাও বা খাতার পাতায় দাও, কিন্তু একটা সময় যখন তোমরা সুযোগ সুবিধা পাবে তখন অবশ্যই আমার মতো খুব ভালো। মানে আপনি খুব সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন আপনার ছেলে মেয়েকে। মানে আমরা যে সমাজের যে কঠিন অবস্থা দেখছি, সেই কঠিন অবস্থা থেকে ওরা বেরিয়ে আসছে এই লেখালেখির ভালো। আরেকটা কথা বলি, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, কিন্তু ও ক্লাস 2 থেকে 1 থেকে যেরকম বাইরের যত রকমের পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষাতেও ফার্স্ট। মানে মেডেল, গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল প্রচুর পরিমাণে পেয়ে গেছে। ক্লাস দেখছি ওর লেখার প্রতি আগ্রহ। আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকরা এই রকম রত্নকে দেখার জন্য অপেক্ষায় রইল। আরেকদিন আপনার ছেলেকে এবং মেয়েকে দুজনকেই নিয়ে আসবেন। মেয়েও
খুব ভালো, ও খুব সুন্দর আবৃত্তি করে। প্রশিক্ষণ ছাড়াই ও খুব সুন্দর আবৃত্তি করে, প্লাস ক্লাসে পাস। মানে এবার মাধ্যমিক থেকে চাপে আছে, ওই জন্য আমি সঙ্গে আর ছেলে ক্লাস 3-তে আচ্ছা আচ্ছা ও ভীষণ ভালো হ্যাঁ পড়াশোনা। ওর আব্বু ভীষণভাবে ছেলেকে গাইড করে, যেহেতু আমি একটু সময় কম দিতে পারি না রান্না বান্না। তারপরে আমি একটা স্কুলের টিচার আছি, প্যারা টিচার। আর সেই সঙ্গে এবার আমাকে সাংসারিক অন্যান্য বিভিন্ন কাজ করতে হয়, সেই সঙ্গে আবার লেখালেখি, পরীক্ষার সময় খাতা দেখা, এই যে বছরে 3-4টে করে পরীক্ষা, সেই খাতা দেখা, নাম্বার তোলা, প্রচুর ঝামেলা। তো ওর আব্বু যতটা পারে ছেলেকে সময় ভালো। তাহলে আমরা কিন্তু আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মিট করারও একটা ইচ্ছে রাখলাম। এবার শুনবো দিদি, আপনার কটা কবিতার বই বেরিয়েছে? আমার প্রথম কবিতার বই স্বপ্ন। আচ্ছা, আমি তো সেই ছোট থেকে লিখি, তারপরে একটু বইটা দেখান, বইটা স্কুল কলেজে দেখান ক্যামেরার সাথে। স্বপ্ন দিদির প্রথম, কলকাতা হ্যাঁ নাজনীনা সুলতানা, হ্যাঁ 37তম আন্তর্জাতিক বইমেলা থেকে, বুলবুল প্রকাশনী থেকে এই বইটা আমার প্রথম বেরিয়েছিল, কলকাতা বইমেলা। ওনার হাতে হ্যাঁ। বইটা, ওনার হাতে। দ্বিতীয় বই? দ্বিতীয় বই ছিল আমার সম্প্রীতির কবিতা। আচ্ছা, তো ওই সর্বমোট কটা? আমার মোটামুটি 5 থেকে 6টা, তার মধ্যে আমি একটা পত্রিকা নিজস্ব মানে একটু দেখার পত্রিকাটা। এই যে এই পত্রিকাটা আমার সংকলন আকারে বেরিয়েছে গত বছর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক সাহিত্য দিবসারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। নামটা আপনি এইটা চুজ করলেন কেন? যে হ্যাঁ হ্যাঁ প্রকৃতি বন্যা। এটা একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আমাকে আজ অব্দি কেউ করেনি। মানে আমার মনের কথাটা আপনি বলেছেন। আমি আলোক পত্রিকা চ্যানেলের মাধ্যমেই আমি জানাতে চাই যে আমি নামটা কেন প্রকৃতি কন্যা দিয়েছি। হ্যাঁ আমার কাছে মানে নারীরা প্রকৃতির আর এক রূপ। ঠিক। আর ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে প্রকৃতি, আমি ছোটবেলায় অনেক কিছু লিখতাম। হ্যাঁ যখন এইচএসে পড়ি বা কলেজে পড়ি, তখন আমি ওই প্রকৃতির ছন্দ নামেই অনেকটা লিখতাম, মানে বিভিন্ন হ্যাঁ, জায়গায় হ্যাঁ, যেগুলো লিখতাম প্রকৃতির ছন্দ নামে। বাহ, তো সেই থেকে আমার ইচ্ছে হলো যে আমি একটা পত্রিকা পরিচালনা বা সম্পাদনা করব। তো যেহেতু প্রকৃতি আমার ছন্দনাম, তাহলে আমার মানে এটা আমার বহুদিনের স্বপ্ন। তাহলে আমার যে সম্পাদনায় যে আমার ইয়েটা বেরোবে, পত্রিকাটা বেরোবে, সেটা আমার কন্যা ছিল হ্যাঁ বা সন্তান ছিল। হ্যাঁ সেই জন্য আমি নামটা প্রকৃতি কন্যা দিয়েছি। খুব ভালো খুব ভালো। একটু দেখি। ওই আগের বইটা একটু দেখা দিয়ে। হ্যাঁ আর আগে স্বপ্ন স্বপ্ন। এটা দেখিনি। আর দিদি এই বইটা? এইটা সম্প্রীতির কবিতা। আচ্ছা সম্প্রীতি, এটা কি নতুন? স্বপ্নটা ভালো করে দেখা, স্বপ্নটা সামনে। সম্প্রীতির কবিতা, হ্যাঁ। এটাও আমার স্বপ্নের অন্য একটা অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3টে বই আমার কাকতালীয়ভাবে সঙ্গে চলে এসছে। 3টে বই আমার কাছে যেন বেশ। আপনি সবসময় নিজের সঙ্গে বোধহয় রাখেন। হ্যাঁ সম্প্রীতির কবিতাটাও খুব সম্প্রতি বেরিয়েছে। এটা নিউজ স্টার, ইন্টারন্যাশনাল নিউজ স্টার পাবলিকেশন। আচ্ছা আচ্ছা, এখান থেকে ইন্টারন্যাশনাল নিউজ স্টার পাবলিকেশন থেকে। আচ্ছা হ্যাঁ, এটাও আমি নদিয়া সাহিত্য ও সংস্কৃতি যে উৎসব হয়েছিল মানবদার, ওখান থেকে আমি এই বইটা পাবলিশ করেছি। মানবদা আমাকে ভীষণভাবে হেল্প করেছে বইটা পাবলিশ করতে, এমনকি প্রকৃতি কন্যার সংকলনটা পাবলিশ করেছে। বাহ, মানে আমি ISBN নাম্বার দিয়ে বইটা বের করতে চেয়েছিলাম, তো ওই ব্যাপারে দাদা আমাকে ভীষণভাবে হেল্প করেছে। আর আরেকটা বলছি, সম্প্রীতির কবিতা, এটাও লেখার একটা কারণ আছে। আমার স্বপ্নের পরেই আমার দ্বিতীয় বই ছিল সম্প্রীতির কবিতা। তো আমি ছোটবেলা থেকেই সম্প্রীতি এই জিনিসটা নিয়েই আমি লেখালেখি করতে ভালোবাসি, আর এটা নিয়েই আমি মানে এগিয়ে যেতে চাই। আমার ভবিষ্যৎটাই আমি সম্প্রীতি নিয়েই এগিয়ে যেতে চাই। আমার লেখা, আমি মানুষের মধ্যে সম্প্রীতি যতটা পারি মানে চেষ্টা করি, আর সেই সম্প্রীতিকে লক্ষ্য করেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কবি, সাহিত্যিক এবং শিল্পীদের সত্যিই একটাই জাত হয়, তারা শিল্পী, তারা কবি, তারা সাহিত্যিক। অন্য কোনো ধর্ম, অন্য কোনো কিছু দিয়ে তাদেরকে আটকে রাখা যায় না। এটা সম্প্রীতি, সত্যিই সম্প্রীতি। আমরা একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি সবাই, সম্প্রীতি। হ্যাঁ, আমাদের সম্প্রীতি মনে হচ্ছে যেন ভিতরে ভিতরে সম্প্রীতি একটু যেন
ভুল ধরেছেন। সেটা পার্টির জন্য বা অন্য পলিটিক্সের জন্য? না, আমি সেটা বলবো না, মানে আচ্ছা, হ্যাঁ থাক, এই আমি কথাগুলো থাক। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাই, কিন্তু হ্যাঁ। আমি চাইছি যে আমরা কবি সাহিত্যিক শিল্পী যারা আছি বা সংগঠক, তারা চাইছে সম্প্রীতিটাকে ধরতে। অবশ্যই, অবশ্যই। সম্প্রীতি বেঁচে থাকবে, সম্প্রীতি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, আমাদের ভবিষ্যৎ বেঁচে থাকবে, সত্যি আমাদের তাই, চিন্তা ভাবনা আমাদের ভবিষ্যৎকে নিয়ে। ঠিক। করে পূজা, মসজিদ উপাসনা ঘর, সেখানে হয় নামাজ রোজা। মন্দির মসজিদ গির্জা ভেঙে নষ্ট করছে আর ভুলেছে নির্জনের কথা, ভুলেছে আপন কাজ। মঠ মন্দির মসজিদ গির্জা উপাসনার আশ্রয়, ধর্মের নামে সাধনা স্থান রাজনীতির কাছে ধর্ম হেরেছে, বুদ্ধিজীবী মেনেছে হার। সাধারণ মানুষ আজ বড় অসহায়, সম্প্রীতি কোন ছাড়। ধর্ম নিয়ে রাজনীতি যতদিন হবে না শেষ, স্বার্থলোভী মানুষের কাছে ধ্বংস হবে। দেশবাসী সবাই সমান, সবাই আমার ভাই, স্বামীজির মধুর বাণী মোদের মনে নাই। ভালোবেসে থাকবো মনে, দেশখানি রাখবো যতনে, করে যাবো দেশের সেবা, ভুলবো না তো যতনে। খুব সুন্দর, খুব সুন্দর। কবিতা, কবিতা দিবসে আমি আর দুটো কবিতা বলবো, একটা বাংলা অবশ্যই ভাষা আর বলবেন। একটা কবিতা। হ্যাঁ, হ্যাঁ, অন্য একটা কবিতা, এটা বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিতাটা লিখেছিলাম। আচ্ছা। এটার নাম হচ্ছে কবিতা। বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টা যখন তার সৃষ্টি লয়ে ব্যস্ত, প্রাণের স্পন্দন পেয়েছিল কবিতা। সৃষ্টি হয়েছিল শব্দ, যার আত্মা ছিল ধ্বনি, শরীর হয়েছে কাব্য। যে রসে পূর্ণতা পেয়েছিল হৃদয় পাঠকের মন। কবিতা প্রাণের ভাষা, মনের আবেগ, মেঘলা আকাশে চিলতে রোদ। আকাশ ও পৃথিবীর সম্ভব মিলনে ক্রন্দশীর মাঝে ঝরে পড়া বেশ কয়েক পশলা বৃষ্টি। মানব সম্পদ সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি। হিংসা লোভ মহামারী প্রাকৃতিক দুর্যোগ মানব সভ্যতা করেছে ধ্বংস। একমাত্র কবিতায় পারে সৃষ্টিকে বাঁচাতে। কবিতা মানুষের মনে জাগায় বাঁচার আশা। বিশ্ব কবিতায় ছড়িয়ে পড়ুক মানব বন্ধন, কবিতায় হোক একমাত্র ভরসা। সত্যি, কবিতাই হোক একমাত্র ভরসা, মানুষের মনকে পরিষ্কার করুক, আলোকিত করুক কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, এটাই আমাদের চাওয়া। দিদি, বাংলা ভাষা নিয়ে আমি আরেকটা, হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে অবশ্যই, বাংলা ভাষাটা নিয়ে আমরা চর্চা করছি সব সময়। বাংলা ভাষা নিয়ে যদি আমরা কোনো একটা কবিতা শুনতে পারি, হ্যাঁ, কারণ এটা আমাদের মাতৃভাষা, দুগ্ধ সম ভাষা, অবশ্যই আমাদের জানতে হবে। গলাটারও অবস্থা শেষ ভালো করে। আচ্ছা, আমার পরবর্তী কবিতা বাংলা ভাষা। সন্ধ্যা ভাষার সূচনা লগ্ন থেকেই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের শব্দ ব্রহ্ম দ্বারা জীবন্ত ভাষার মতো পরিবর্তনশীল কালজয়ী মাতৃভাষা রূপে শ্রেষ্ঠ গর্বিত বাঙালির গর্বের পূর্ব বাংলা ভাষা। তোমাকে নিয়েই স্বপ্ন দেখেছে বিশ্বজোড়া বাঙালির সাহিত্য বিজ্ঞান। তোমার দ্বারা প্রাপ্ত হয়েছে বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার। গর্বিত বাঙালি মোরা এই বাংলার সন্তান। সালাম জাব্বার রফিক বরকত শফিউর, তোমরা রেখেছো মাতৃভাষার মান। পরাধীনতার দাসত্ব মুক্ত হতে বাংলা ভাষার লাগি করেছ আত্মবলিদান। বাংলাদেশের বাঙালি বীর সন্তান, তোমরা রেখেছ বাংলা ভাষার মান। বুকের রক্তে রক্ষা করেছ মাতৃভাষা স্থান। ভাষা শহীদের রক্তে রঞ্জিত 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মাতৃভাষা দিবস পালন করি। বাংলাদেশের আত্মত্যাগী বাঙালি সন্তান তোমাদের সুনাম। বাহ, খুব সুন্দর কবিতা হয়েছে। একটা প্রশ্ন আমার মনে জাগলো, যারা শহীদ হয়েছেন এই ধরুন বাংলা ভাষাকে রক্ষা করার জন্য,
এবং স্বাধীনতা আনার জন্য। আপনি কি মনে করেন যে আমাদের সঠিক স্বাধীনতা এসেছে বা বাংলা ভাষার সঠিক কদর সারা বিশ্বে হচ্ছে বলে কি আপনার মনে হয়? বাংলা ভাষার সঠিক কদর বিশ্বে হচ্ছে এটা আমি স্বীকার করি, কারণ বহুদিন পর আমাদের বাংলা ভাষাটা ধ্রুপদী ভাষা হয়েছে। আর ধ্রুপদী ভাষার যখন মর্যাদা পেয়েছে, অবশ্যই সারা বিশ্ব জুড়ে তাকে সম্মান দিতেই হবে বা সম্মান করতে হবে। এবার কে কী বললো না বললো, কাকে কোথায় কী বললো, সেখানে কিছু যায় আসে। একটা বড় জায়গায় পৌঁছাতে পেরেছে আমাদের বাংলা ভাষা, এর জন্যই আমি বলছি। এখানে ছোটোখাটো কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তো বাংলা ভাষার কিছু যায় আসে। বাংলা ভাষার কিছু যায় আসে না না না, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, এটাই আমার বার্তা। ঠিক আছে দিদি, আপনি নদিয়া করিমপুর থেকে এই কলকাতাতে হঠাৎ আসলেন কোন বিশেষ কারণে? একটু যদি আমরা আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে বলতেন। গতকালকে মানে 10ই ডিসেম্বর ছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তো আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের একটা আন্তর্জাতিক মানবাধিকার সোসাইটি বলে একটা সংগঠন আছে, তো ওনার রাজ্য সম্পাদক হয়েছেন রিসেন্টলি চন্দ্রনাথ বসু। উনি পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের বিভাগ এবং সাহিত্য লোক পত্রিকা আছে, ওনার সম্পাদক। তো দাদা আমাকে রিকোয়েস্ট করছিলেন, বারবার দেখেছিল যে তুমি এসে। তো আমি ওখানে আসার পর আমাকে বাঙালি মানবিক বাঙালি যে সম্মানিতা প্রদান করেছে। ওটা আছে আপনার কাছে? আচ্ছা, জল খাই, এটা দেখায় ছবিগুলো কাজ করছে। একটু জলটা দেন তো দিদি। দিদি এই সার্টিফিকেটগুলো অর্জন করেছেন এবং আরও অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, অনেক সম্মান অর্জন করেছেন সাহিত্য জগতে লেখালেখির কারণে। আমরা গর্বিত এরকম দিদিকে সাহিত্য জগতে পেয়ে। উনি যেন আরও লিখে যান মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এই কামনাই আমি করি। আর পরবর্তীকালে আবারও দিদির কাছ থেকে কিছু কথা আমরা শুনে নিই। দিদি, আমরা জানি আপনি অনেক সেবামূলক কাজ করেন, হ্যাঁ, সেই রকম একটা কাজের কথা যদি আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে জানান। সেবামূলক বিভিন্ন কাজই করি, সব কাজ তো আর আমাদের ইয়েতেই আছে, লোক জানিয়ে করা হয় না, আমি গোপনেই বেশি করি। আর সব থেকে আমাদের এখন একটাই বড় লক্ষ্য যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে গ্রিন ভিউ ইনস্টিটিউট। তো গত বছর থেকে ওটাকে আমরা গার্লস মিশন হিসাবে চালু করেছি। আমি যে নদিয়ার যে এলাকাটায় থাকি, অত্যন্ত প্রত্যন্ত এলাকা, ওখানে মুসলিম কমিউনিটি বেশি, আর মেয়েদের শিক্ষাটা খুবই কম, সাহিত্য সংস্কৃতি মানে ধারে কাছেই যায় না। তো চেষ্টা করছি আমি যে ওই স্কুলটাকে, মেয়েদের জন্য যে স্কুলটা করা হয়েছে, আমরা ওই স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, ওটা আমাদের এখন লক্ষ্য। আর এই বছরই আমরা একটা কৃতি কন্যা একটা অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি, গ্রিন অ্যাওয়ার্ড, এই যেটা আমাদের আগামী 21 তারিখ আমরা দেব। তো মোটামুটি আমরা 20 জন মেয়েকে বাছাই করব। একটা পরীক্ষা নিয়েছি যে কৃতি কন্যা মেধা প্রতিযোগিতা, সেই পরীক্ষাটা নেওয়া হয়েছে। আর চেষ্টা করছি ওর মধ্যে থেকে প্রায় 150 থেকে 200 জন ছাত্রী এসেছিল, ওরা পরীক্ষা দিয়েছে, ওদের মধ্যে থেকে আমরা বাছাই করব মোট 20 জনকে। আর সেই 20 জনকে আমরা গ্রিন অ্যাওয়ার্ড দেব। প্রকৃতি কন্যা, প্রকৃতি রত্ন আমার প্রকৃতি কন্যা তরফ থেকে থাকছে, প্রকৃতি কন্যা, প্রকৃতি রত্ন, এবং স্কুলের তরফ থেকে মানে আমার ভাই ওটার প্রতিষ্ঠাতা, ও নিজে থেকে ওটা গ্রিন অ্যাওয়ার্ড যে সম্মান ওটা দিতে চাইছে। তো 20 জন মেয়েকে আমরা উৎসাহিত করার জন্য আমরা এই অ্যাওয়ার্ডটা দেব। তাছাড়াও এই স্কুলের মাধ্যমে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি যে বিভিন্ন সাহিত্যমূলক বিষয় বা সাহিত্য সম্পর্কে ওদের জানা, জ্ঞানবোধটা জন্মা,
ইতিমধ্যে দুবার আমরা যে দেওয়াল পত্রিকা দিয়ে চালু করেছি, আর আমার প্রকৃতি কন্যা সাহিত্য পত্রিকা তো আছেই, গ্রিনভিউয়ের সঙ্গেই ওটাকে আমরা অ্যাড করতে চাইছি, যুক্ত করতে চাইছি ভবিষ্যতের জন্য। আমার এলাকার মানুষও যারা লিখতে ভালোবাসে, কলম সৈনিক, যারা ঘরের ভেতরে জমা রাখে খাতার মধ্যে যাদের বন্দি লেখা, তো আমি চাইছি তাদের লেখাগুলো খাতা থেকে বেরিয়ে আসুক আমার এই সাহিত্য পত্রিকার মাধ্যমে। এবং গ্রিনভিউ প্রকৃতি কন্যা একসঙ্গেই এগিয়ে চলুক, দুই ভাই বোন হাত ধরে। আর আমাদের ওখানে দর্পণ মুখের খোঁজে একটা আছে, পত্রিকা আছে, ওখানকার আমি এখন যে সাহিত্য পরিষদ সেখানকার সহ সম্পাদিকা, তো সহ সম্পাদিকা হিসেবেও আমি চাইছি ওদেরও একটা বিভিন্ন আমাদের যে এলাকা আছে এলাকা ভিত্তিক স্কুলগুলো থেকে এই দেওয়াল পত্রিকা একটা প্রতিযোগিতা করছে, তো সেই প্রতিযোগিতাতেও গ্রিনভিউ চান্স নিয়েছে। গত বছর গ্রিনভিউ সেখান থেকে সিলেক্ট হয়েছে এবং পুরস্কার পেয়েছে। গ্রিনভিউ মিশনের যে দেওয়াল পত্রিকা, সেই দেওয়াল পত্রিকাটা পুরস্কার পেয়েছে। তো এবারও আমরা দেওয়াল পত্রিকা বের করেছি গ্রিনল্যান্ড, আশা করছি এবারও হয়তো পুরস্কারটা পাবো। বাহ, দারুণ। আমার মনে হচ্ছে যেন আমিও যদি ওখানে উপস্থিত থাকতে পারতাম, অনেক কাজের সঙ্গে আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে করতে পারতাম। খুব ভালো লাগলো, এরকম একজন দিদিকে আমরা পেয়েছি আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদের জন্য। আমি আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে প্রজ্ঞা পারিজাত দিদিকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে এই কথাগুলো আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদের মাধ্যমে সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে এবং দিদির সঙ্গে যেন আমরা যেরকম আছি সব মানুষজন যেন দিদির পাশে এবং সাথে থাকে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।